টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। আগের গভর্নরের বিদায় এবং নতুন গভর্নরের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। স্যার, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, গভর্নর পদে যে রদবদল করা হলো এবং একজন ব্যবসায়ীকে আসলে গভর্নর পদে জন্য নিয়োগ দেওয়া হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ব্যবসায়ী যে গভর্নর হইতে পারবে না এরকম কোনো নিয়ম আসছে বলে আমি শিওর না। মানে অতীতে কখনো ব্যবসায়ী হয় নাই, কিন্তু যেটা নিয়ম আসছে আমার মনে হয় সেটা হলো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে, যেটা ব্যবসার ক্ষেত্রে অবভিয়াস, হ্যাঁ, সেখানে ওটার মিটিগেশনটা কিভাবে করা হয়েছে ওটা তো আমরা জানি না। কিন্তু এখানে আমার মনে হয় বড় প্রশ্ন যেটা, সেটা হলো যে যেই প্রসেসের মাধ্যমে চেঞ্জটা হলো সেইটা প্রয়োজন ছিল কিনা, মানে এটাকে আরো রেসপেক্টফুল এক্সিট আগের গভর্নরের, সেইটা কেন হলো না? কারণ এর আগের দিনও গভর্নরের সাথে অর্থমন্ত্রীর মিটিং হলো, ওখানেও ওনাকে জানানো হয় নাই। যদি তখন সিদ্ধান্ত হয়ে থাকে, হওয়ারই তো কথা, কারণ এটা তার হঠাৎ করে হয় নাই। তারপরে উনি তারপরের দিন অফিসে আসলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারলেন যে ওনার নতুন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, ওনার মেয়াদ শেষ, ওনার মানে কন্ট্রাক্ট বাতিল। এইটা মিডিয়া থেকে জানতে হলো কেন? এটা তো সরকারি ভাবে আগে তো প্রোটোকল অনুযায়ী, মানে আগে তো ওনার জানার কথা। তো এইটা মানে এটা হচ্ছে অপটিক্সটা ভালো হয় না, কারণ সরকার তো তার সিদ্ধান্ত নিতেই পারে যে আমরা কন্টিনিউটি দরকার নাই, আমি অমুক জায়গায় বদলাবো। তো ওটা ডিউ প্রসেসের মাধ্যমেই তো হতে পারতো। এখন ওইটা তো বলে আর লাভ আমার তা তো নেই। কাউকে যদি আগে থেকে না জানিয়ে এভাবে যদি অপসারণ করা হয়, সেটা কি আসলে এতে কি আসলে যোগ্য লোকরা খুব একটা আগ্রহী হবে? মানে ওই জন্যই তো বলছি, এটা মাঝে বলছি যে এটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তার মানে কি, এটা তো জাস্ট, এটা তো একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার। সেখানে যদি একটা নর্মস যেগুলি আছে সেগুলো সব এত লিখিত না, কিন্তু অলিখিত হলেও ওটা মেনে চলা হয়, যাতে ফিউচারে একটা সিগন্যাল থাকে যে এখানে আসলে, এই প্রতিষ্ঠানে কাজ করতে আসলে আসা যাওয়া রেসপেক্টফুলি হতে পারবে। সেক্ষেত্রে ওরকম একটা তো আরেকজন আসতে চাইলে তখন ভাববে যে এরকম একটা তো ঘটনা আগে ঘটেছে, তো এটা একটা রং সিগন্যাল যায় অবশ্যই। স্যার, ব্যাংকিং খাতে যে যে ১.৫ বছর ধরে আসলে যে সংস্কার কার্যক্রম চলছে, সেটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? এটা তো এখন ধরেন নতুন গভর্নর আছে, নতুন অর্থমন্ত্রী আছেন, তারা তো জানেন যে কি কাজগুলো হাতে নেওয়া হয়েছে। এখান তো কিছু লিগাল রিফর্মস হয়েছে, কিছু ওয়ার্ক ইন প্রগ্রেস আছে। যেমন ধরেন ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়ে গেছে, ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট, এগুলো তো এখন নেক্সট স্টেপটাকে, এগুলো হলো তারা সংসদে এগুলোকে পাস করতে হবে। তো হ্যাঁ, ওইভাবে তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে যে এগুলো যখন সংসদের অধিবেশন বসবে তখন তো এই অর্ডিন্যান্স সবকটা প্রায় 133টা যেগুলো আছে এগুলো সবগুলোই তো উত্থাপন করা হবে। কারণ রিফর্মস যদি কন্টিনিউ করতে হয় এবং এই আইনের অধীনে যে কাজগুলো অলরেডি হয়েছে সেগুলো যদি বৈধ থাকতে হয়, তাহলে এই অর্ডিন্যান্সটা পাস করতে হবে। আর যদি ওনারা পাস না করতে চান, কি কারণে করবেন না বা কি ধরনের সংশোধন করবেন, এই ব্যাপারে তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা সময় অপচয় করার কোনো সুযোগ নাই, কারণ সেক্টরটা একটা বড় ডিস্ট্রেসের মধ্যে আছে। মানে এমন একটা ডিস্ট্রেস, ওটা কিছু না করলে যে ওটা যেমন ছিল তেমনই থেকে যাবে তা তো না, ওটা ছড়াতে থাকে, বাড়তে থাকে, গেটস ডিপার, ইট গেটস ওয়াইডার। তো সেই জন্য একটা সিদ্ধান্ত তো নিতে হবে যে ঠিক আছে, যে এই আইনগুলো করা হয়েছে এবং যে আইনের অধীনে যে কাজগুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের অবস্থান কি। এটা গভর্নর, অর্থমন্ত্রী, পুরো টিম। এখানে আবার IMF এর প্রোগ্রামের লিঙ্কও আছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামের লিঙ্ক আছে। সব মিলে বাজেট আসতেছে সামনে, সেখানেও তো এই
তারা ইশতেহারায় যে সমস্ত স্ট্রাকচারাল রিফর্মস এর কথা বলছেন সেখানে তো আর্থিক খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, হাইলি প্রায়োরিটাইজ করা হয়েছে। তো কাজে ওগুলো যে আর কিছু তো আছে, যেমন ধরেন এই বাংলাদেশ ব্যাংকের অর্ডারের যে সংশোধনীগুলা, এগুলো তো অর্ডিন্যান্স হয়নি, কিন্তু এগুলো তো এখনো অর্থ মন্ত্রণালয় থেকে ফেরত গেছে বাংলাদেশ ব্যাংকে। তো ওইটা নিয়ে তো আইএমএফ এর প্রোগ্রামের একটা অংশ ছিল। তো আগামী কিস্তি ছাড়ের ব্যাপারে যখন আলোচনা হবে তখন তো এই বিষয়গুলো আসবে। তারপরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, ওগুলো ওয়ার্ক ইন প্রগ্রেস, তো ওগুলোকে তো এগুলো নিতে হবে। মার্জারের ক্ষেত্রে অবস্থানটা কি, মানে যে কাজ হয়েছে সম্মিলিত ব্যাংক এইভাবে এটাই কি এগিয়ে যাবে নাকি তারা এখানে কোনো কোর্স কারেকশন করবে? তো দিজ আর ডিসিশন দে হ্যাভ টু মেক ইমিডিয়েটলি, মানে খুব বেশি সময় নাই। এরা যে 180 দিনের প্রোগ্রামের কথা বলছে তার মধ্যে আর্থিক খাত তো মানে টপে থাকার কথা প্রায়োরিটিতে, এবং ওই খাতের মধ্যে এই কাজগুলো তো ইমিডিয়েট অ্যাটেনশন দাবি করে। স্যার, একটা শেষ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আর্থিক খাতে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গাটাতে গভর্নর নিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন, এটা আসলে আর্থিক খাত ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আসলে করণীয় কি? সেক্ষেত্রে করণীয়টা তো বাংলাদেশ ব্যাংক অর্ডারের যে সংশোধনীগুলো, অ্যামেন্ডমেন্টস গুলা প্রস্তাব করা হয়েছে, ওগুলার অটোনমি এখন এখানে তো নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টেবিলিটি, ইন্টারনাল গভর্নেন্স, অনেক কিছুর রিফর্মস সাজেস্ট করা হয়েছে, যেটা ফাইন্যান্স অ্যাডভাইজার বলছিলেন যে আমরা এই ব্যাপারে এখন আর শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি না, যদিও ওটা অক্টোবরে পাঠানো হয়েছিল। তারপরে বললেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। করণীয় কথা যেটা বলছেন, সেখানে প্রথম করণীয় হচ্ছে এই ব্যাপারে প্রস্তাব যেগুলি আছে এখানে তো চাকা পুনরাবিষ্কার করার কোনো প্রয়োজন নাই। কি ধরনের লিগ্যাল রিফর্মস দরকার বাংলাদেশ ব্যাংকের অটোনমিটাকে আরো স্ট্রঙ্গার করার জন্য, এটা যাতে ব্যক্তি নির্ভর না থাকে এবং অ্যাকাউন্টেবিলিটিকে জোরদার করার জন্য, সেগুলো তো ওই ড্রাফটে তো আসছে। দে হ্যাভ টু ডিসাইড যে ওখানে যা আছে, ওই ডিটেলস এখন যাওয়ার সময় নাই, ওখানে যা আছে ওগুলোই থাকবে নাকি ওগুলোকে কিছু পরিমার্জন পরিবর্তন যাই করেন, হ্যাঁ সেটা করে, কিন্তু ইট হ্যাজ টু মুভ ফরওয়ার্ড, তাই না? যেভাবে আছে সেভাবেই থাকবে এখন, কোনো চেঞ্জ ছাড়া, ওটাও একটা ডিসিশন, বাট ইউ হ্যাভ টু মেক দ্যাট ডিসিশন। স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।